বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব। আজকে আমাদের বেসিক ক্লাস। এরপরে আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট যে টপিকসগুলো আছে এগুলো আলোচনা করব এবং প্রত্যেকটা টপিকসের যে নিয়মগুলো আছে ওই নিয়ম দিক থেকে একটা একটা করে অঙ্ক সমাধান করব, যাতে করে তোমরা অঙ্কগুলা নিজে নিজে প্র্যাকটিস করতে পারো এবং পরীক্ষা আসলে ইনশাআল্লাহ ফুলফিল অঙ্কগুলা যাতে করতে পারো এবং ভালো একটা নাম্বার যাতে উঠাতে পারো, ওইটা আমরা ওইভাবে ক্লাসগুলা সাজাবো। তো আগেই বলে রাখি, আমাদের এই ট্যাক্সেশন ইন বাংলাদেশ বিষয়টা অনেক সহজ, কিন্তু আমাদের এখানে সাবধানতার সাথে অঙ্কগুলা সমাধান করতে হবে। এই জন্য সাবধানতার সাথে বলতেছি, কারণ আমরা এই ইনকাম ট্যাক্স বা ট্যাক্সেশন ইন বাংলাদেশের যখন অধ্যায় ভিত্তিক বা যে অঙ্কগুলো আমরা করব বা সমাধান করব, প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদেরকে 1984 সালের যে আয়কর অধ্যাদেশ আছে এই 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী করতে হবে। 1984 সালের আয়কর অধ্যাদেশের অনেকগুলো ধারা আছে, অনেকগুলো নিয়ম আছে। এই নিয়মগুলা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক বা যেখানে যে আইনটা প্রয়োগ হয়েছে বা ধারার যে কথাটা যেখানে বলা আছে ওগুলা কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। চাইলে আমরা ওইটার পরিবর্তে অন্য কোনো তথ্য লিখতে পারবো না। যতটুকু আমাদেরকে কাজ করতে বলছে বা যতটুকু বাদ দিতে বলছে আমাদেরকে ততটুকু লিখতে হবে, যতটুকু যোগ করতে বলছে ততটুকু আমাদেরকে যোগ করতে হবে। অর্থাৎ আইনের মধ্যে থেকে মূলত আমাদের এই ইনকাম ট্যাক্স বা ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই পুরো বিষয়টা আমাদেরকে শিখতে হবে। চলো আজকে আমরা কিছু মৌলিক বিষয় আলোচনা করব। এর পরের ক্লাস থেকে আমাদের প্রত্যেকটা, অর্থাৎ আমাদের এখানে অঙ্কের যে টপিকসগুলো আছে বা অঙ্কের যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা আলোচনা শুরু করব। প্রথমে আমরা বলে রাখি, ট্যাক্সেশন ইন বাংলাদেশ এখানে আমরা কি করব। এখানে মূলত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একজন ব্যক্তির অথবা একটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট আয় বর্ষে সে কত টাকা আয় করলো এবং ওই আয়ের উপরে সরকারকে তাকে কত টাকা ইনকাম ট্যাক্স প্রদান করতে হবে বা ট্যাক্স দিতে হবে, এই বিষয়টাই মূলত আমাদের এখানে নির্ণয় করা বা আলোচনার বিষয়। অর্থাৎ এই ট্যাক্সেশন ইন বাংলাদেশের মূল বিষয়টাই হচ্ছে এটা, যে একজন ব্যক্তি অথবা একটা প্রতিষ্ঠান কত টাকা আয় করলো, তারপরে তার নিটায় কত টাকা আছে, মোটায় কত টাকা আছে, তারপরে সে কর রেয়াত কত টাকা পাচ্ছে এবং সর্বশেষ সরকারকে সে কত টাকা সে প্রদান করবে, এই বিষয়টা নির্ণয় করাই হচ্ছে আমাদের এই ট্যাক্সেশন ইন বাংলাদেশের প্রধান উদ্দেশ্য। তো এখন আসো, আমরা এই ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা আমরা যখন ইনকাম ট্যাক্সটা যখন করতে যাব এখানে কি কি কাজ করব। প্রথমত হচ্ছে যে আমরা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের একজন ব্যক্তির আমরা প্রথমে মোটায় নির্ণয় করব, মোটায় নির্ণয় করব। এরপরে কাজ হচ্ছে আমাদের ওই ব্যক্তির কর রেয়াত যোগ্য আয় কত টাকা, কর রেয়াত যোগ্য বা বিনিয়োগ ভাতা, এই বিষয়টা আমরা নির্ণয় করা শিখব, বিনিয়োগ ভাতা। এরপরে গিয়ে আমরা কর দায়টা নির্ণয় করব, মানে সে সরকারকে কত টাকা কর দিবে, এই বিষয়টাই মূলত আমরা এই বিষয়ের মধ্যে অর্থাৎ এই ট্যাক্সেশন ইন বাংলাদেশের মধ্যে শিখব। আসলে আমরা প্রথম থেকে আসি, যে ব্যক্তি কর দিবে অথবা যে ব্যক্তির কর দায় আমরা নির্ণয় করব ওই ব্যক্তিকে বলা হয় এখানে করদাতা। মানে যে কর দিবে বা যার আমরা আয়কর বা যার কাজটা করব তাকে বলা হয় এখানে করদাতা। এখানে দুইটা বিষয় আছে, এখানে একটা হচ্ছে আয় বর্ষ আর একটা হচ্ছে কর বর্ষ। করদাতা যে বছরের উপর বা যে বছরে তার আয়টা হলো ওই বছরের উপরে যখন সে মোট আয়টা নির্ণয় করবে ওই বছরটাকে বলা হবে আয় বর্ষ, আর আয় বর্ষের পরবর্তী বছরটাকে বলা হবে কর বর্ষ। আর ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে মনে রাখবা, এখানে সাধারণত আমরা কাজগুলা করি জুলাই টু জুন, মানে এই বছরের জুলাইয়ের 1 তারিখে শুরু হবে, পরবর্তী বছরের জুনের 30 তারিখে গিয়ে এটা
শেষ হবে। অর্থাৎ এখানে আমরা ইনকাম ট্যাক্সের প্রত্যেকটা কাজ করতে হবে আমাদেরকে জুলাই টু জুন, মানে এই বছরের জুলাইয়ের 1 তারিখে শুরু হবে, এর পরের বছরের জুনের 30 তারিখে গিয়ে শেষ হবে। তাহলে আমাদের হিসাবটা যদি 2020 সালে জুলাইয়ের 1 তারিখে শুরু হয়, তাহলে আমাদের এখানে আয় বর্ষ হবে তোমার 2020-2021, আর কর বর্ষ হবে 1 বছরের পরে, তাহলে কর বর্ষ হবে 2021 আর 2022। আর প্রশ্নে যদি কর বর্ষ দেওয়া থাকে, কর বর্ষের 1 বছর আগেরটা হচ্ছে আমাদের আয় বর্ষ। এখন আসো 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী একজন করদাতার মোট আয়ের কি কি অংশ আছে বা মোট আয়ের কি কি খাত আছে, ওই খাতগুলো আমরা প্রথমে জানবো, তারপরে আমরা অন্যান্য বিষয়গুলো আলোচনা করব। 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী 1984 সালের আয়কর এই অধ্যাদেশ অনুযায়ী আমাদের আয়ের প্রধান খাত আছে 7টা। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে বেতন খাতে আয়, মুখস্থ রাখতে হবে আমাদেরকে, বেতন খাতে আয়। এই বেতন খাতে আয় এটা ধারা হচ্ছে 1984 সালের আয়কর অধ্যাদেশের ধারা হচ্ছে 21, একবারে মুখস্থ, এটা ভুলা যাবে না। তাহলে প্রথম 1 নাম্বার খাত হচ্ছে, অর্থাৎ একজন করদাতার বিভিন্ন খাত থেকে তার আয় আসতে পারে, এর ভিতর 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী তার আয়ের প্রধান খাত হচ্ছে 7টা। এই 7টার প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আবার আমাদেরকে কিন্তু অঙ্ক করতে হবে। আসলে আমরা প্রথমে জেনে নিই। তাহলে বেতন খাতে আয় ধারা 21। এরপরে 2 নাম্বার আছে সিকিউরিটি সুদ খাতে আয়, সিকিউরিটি সুদ খাতে আয়। এই সিকিউরিটি সুদ খাতে আয় এটা ধারা হচ্ছে 22 এবং 23, এটা ধারা হচ্ছে 22 এবং কত 23। এরপর হচ্ছে যে 3 নাম্বার হচ্ছে যে তোমার সিকিউরিটি সুদ খাতে আয়, এটার পরে হচ্ছে যে তোমার গৃহ সম্পত্তি খাতে আয়, গৃহ সম্পত্তি খাতে আয়। এই গৃহ সম্পত্তি খাতে আয় এটা ধারা হচ্ছে 23 এবং 24, মুখস্থ, ধারাবাহিকভাবে মুখস্থ। এরপরে 4 নাম্বার হচ্ছে কৃষি খাতে আয়, কৃষি খাতে আয়। এই কৃষি খাতে আয় এটা ধারা হচ্ছে যে তোমার 24 হলে 25 এবং 26, কৃষি খাতে আয় 25 এবং 26, এটা হচ্ছে কৃষি খাতে আয়, এটা হচ্ছে কি কৃষি খাতে আয়। আবার দেখো তাহলে 21, এটা হচ্ছে 22 23, আচ্ছা এটা ভুল লিখছি, এটা হচ্ছে যে 24 এবং 25, আর এটা হচ্ছে যে 26 এবং 27। তাহলে বেতন খাতে আয় হচ্ছে ধারা 21, সিকিউরিটি সুদ খাতে আয় হচ্ছে ধারা 22 এবং 23, গৃহ সম্পত্তি খাতে আয় হচ্ছে ধারা 24 এবং 25, তারপরে হচ্ছে 24 এবং 25, কৃষি খাতে আয় হচ্ছে ধারা 26 এবং 27। এরপরে কৃষি খাতে আয়ের পরে হচ্ছে যে আমাদের 5 নাম্বার, এটা হচ্ছে যে আমাদের ব্যবসা এবং পেশা খাতে আয়, ব্যবসা ও পেশা খাতে আয়, ব্যবসা এবং পেশা খাতে আয়। এই ব্যবসা ও পেশা খাতে আয় হচ্ছে যে 28 29 এবং 30, 28 29 এবং কত 30, এটা হচ্ছে ব্যবসা এবং পেশা খাতে আয়। এগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে আবার দেখো, তাহলে বেতন খাতে আয় হচ্ছে যে ধারা 21, সিকিউরিটি সুদ খাতে আয় ধারা হচ্ছে যে 22 এবং 23, গৃহ সম্পত্তি খাতে আয় 24 এবং 25, কৃষি খাতে আয় 26 এবং 27, তারপর হচ্ছে ব্যবসা ও পেশা খাতে আয় 28 29 এবং 30। আর 6 নম্বর হচ্ছে যে মূলধনী লাভ খাতে আয়, মূলধনী লাভ খাতে আয়, মূলধনী লাভ খাতে আয় এটা ধারা হচ্ছে 31 এবং 32। আর লাস্ট ওয়ান 7 নাম্বার হচ্ছে যে তোমার অন্যান্য উৎস খাতে আয়, অন্যান্য উৎস খাতে আয় এটা ধারা হচ্ছে 33 এবং 34। তাই এই যে দেখো, এই যে বেতনের আমরা যে প্রধান 7টা খাত লিখলাম, এই খাতগুলো অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে, অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী আয়ের প্রধান খাত হচ্ছে 7টা। 1 নাম্বার হচ্ছে বেতন খাতে আয় ধারা 21, মুখস্থ।
2 নাম্বার হচ্ছে যে তোমার সিকিউরিটি সুদ খাতে 22 এবং 23, তারপরে গৃহ সম্পত্তি খাতে আয় 24 এবং 25, কৃষি খাতে আয় 26 এবং 27, ব্যবসা ও পেশা খাতে আয় তারপর 28, 29 এবং 30, মূলধনের লাভ খাতে 31, 32 এবং অন্যান্য উৎস খাতে 33 এবং 34। এখানে প্রত্যেকটা কিন্তু অধ্যায় ভিত্তিক আবার আমাদেরকে অঙ্ক করতে হবে, মানে এখানে এক একটা খাত এক একটা আমাদের অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমাদের এখানে সমাধান করতে হবে, প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু পরীক্ষায় অঙ্ক আসে। তাহলে এটা তোমাদের মুখস্থ প্রথম কাজ এটা। তাহলে একক ব্যক্তির একজন ব্যক্তির আয়ের প্রধান খাত হচ্ছে 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী আয়ের প্রধান খাত হচ্ছে 7টা। এই 7টা খাত তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে উইথ কি তোমার এই যে রুলস আছে অর্থাৎ যে ধারা আছে ধারা অনুযায়ী, ঠিক আছে? একটাও যদি ভুল করো বা তুমি যদি একটাও যদি মনে না রাখো, মনে রাখবা যে ওই অঙ্কটা তুমি আর পারতেছো না, তোমার এখানে অর্ধেক তোমার অঙ্কটা কি হয়ে যাবে, কম করতে পারবা তুমি। তো সেজন্য বলতেছি, আর এখানে আগেও বলছি আমি যে এখানে প্রত্যেকটা অধ্যায় আমাদেরকে আইনের ভিতর থেকে কাজ করতে হবে, কারণ এর বাইরে তোমার কোনো সুযোগ নাই, যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ তুমি দেখা গেছে যে তুমি কোনো যদি আইনের একটা ধারা যদি ভুল লেখো, তুমি ভুল অঙ্ক করার পরেও কিন্তু তুমি নাম্বার পাচ্ছ না। সুতরাং আমরা যখন পরিপূর্ণ নাম্বার পেতে যদি আমরা চাই, আমাদেরকে অবশ্যই এখানে আইনের ধারাগুলো মুখস্থ করে ফেলতে হবে, নিয়ম কানুন যেগুলো আছে এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। কারণ এখানে তোমারও এখানে কোনো পরিবর্তন করার সুযোগ নাই, আমিও চাইলে তোমাকে এই টাকাটা পরিবর্তন করে দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের আইনের যেভাবে বলা আছে, আইনে যে কথাগুলো বলা আছে ওই কথাগুলো অক্ষরে অক্ষরে আমাদেরকে পালন করতে হবে এবং ওই অনুযায়ী প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদেরকে ধরে ধরে আইনের মধ্যে থেকে আমাদের এখানে অঙ্কগুলা সমাধান করতে হবে। তো আমরা প্রথমে দেখলাম যে একজন ব্যক্তির যে কর আছে অর্থাৎ আমাদের যে আয় আছে, আয়ের আমরা 7টা খাত দেখলাম। এই 7টা খাতের বাইরে আমাদের আরো 3 ধরনের খাত আছে, অর্থাৎ এই 7টা খাতের বাইরে গিয়ে আমাদের আরো 3টা খাত আছে। একটা হচ্ছে অংশীদারি ফার্মের আয়, একটা হচ্ছে অংশীদারি ফার্মের আয়। অংশীদারি ফার্মের আয় এটা হচ্ছে যে 43 এর তোমার 43 এর 3 দ্বারা, 43 এর 3 দ্বারা এটা হচ্ছে যে অংশীদারি ফার্মের আয়। এরপরে আছে আমাদের স্বামী স্ত্রী বা নাবালক সন্তানের আয়, স্বামী বা স্ত্রী অথবা নাবালক সন্তানের আয়, নাবালক সন্তানের আয়, স্বামী স্ত্রী বা নাবালক সন্তানের আয়। এটা হচ্ছে যে 43 এর 4 দ্বারা, 43 এর 4 দ্বারা। আর এরপরে আরেকটা আছে 3 নাম্বার হচ্ছে বৈদেশিক আয়, বৈদেশিক আয়। এই বৈদেশিক আয় এটা হচ্ছে যে আমাদের 18 দ্বারা, দ্বারা কত 18, এই 18 দ্বারা। এটাও আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে অংশীদারি ফার্মের আয় 43 এর 3 দ্বারা, স্বামী স্ত্রী বা নাবালক সন্তানের আয় 43 এর 4 দ্বারা, আর বৈদেশিক আয় হচ্ছে দ্বারা 18। তাহলে আমাদের মূল খাত হচ্ছে 7টা, অতিরিক্ত খাত আছে আরো 3টা। তাহলে এখানে একক ব্যক্তির একজন ব্যক্তির টোটাল আয়ের খাত হচ্ছে 10টা, ঠিক আছে? তাহলে আমি আরেকটু মনে করাই দিই, বেতন খাতে আয়, তার সিকিউরিটি সুদ খাতে আয়, গৃহ সম্পত্তি খাতে আয়, কৃষি খাতে আয়, ব্যবসা ও পেশা খাতে আয়, মূলধনী লাভ খাতে আয়, অন্যান্য উৎস খাতে আয়। এই 7টা প্রথমে। এরপরে আরো 3টা খাত। একটা হচ্ছে যে তোমার অংশীদারি ফার্মের আয় 43 এর 3, নাবালক সন্তান বা স্বামী স্ত্রীর আয় 43 এর 4, আর একটা হচ্ছে বৈদেশিক আয়, এটা হচ্ছে যে তোমার 18। তাইলে এই 10টা খাত তোমাকে মুখস্থ রাখতে হবে, অবশ্যই মুখস্থ করবা। এখন আসো, এখন আমরা যেটা শিখবো, তো আমরা এই যে খাতগুলো আছে এই খাতগুলো সবগুলো যোগ করলে একজন ব্যক্তির আমরা কি পাবো, মোট আয় পাবো। মোট আয় বের করার পরে আমরা বিনিয়োগ ভাতা বা কর রেটটা বের করব। এরপরে আসো তার করদায়টা যখন আমরা নির্ণয় করতে যাব, এক্ষেত্রে আমাদের কাজ কি, করদায়টা আমরা যখন এখানে নির্ণয় করতে যাব, করদায় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কিছু কাজ আছে। প্রথম হচ্ছে যে আমাদের এখানে কতগুলো ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ করদাতা, পুরুষ করদাতা।
এরপরে আছে মহিলা করদাতা। মহিলা করদাতা বা 65 বছরের ঊর্ধ্বে পুরুষ করদাতা। পুরুষ করদাতা। এরপরে আছে তোমার প্রতিবন্ধী। প্রতিবন্ধী করদাতা। এরপরে আছে যুদ্ধাহত। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমাদের এই করদাতা, এখন আসো একজন প্রাপ্তবয়স্ক পুরুষ করদাতার ক্ষেত্রে প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত তাকে কোনো কর দিতে হবে না। অর্থাৎ প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত তার আয়ের কর হচ্ছে 0%। মানে তার মোট যত টাকা আয় হবে এর মধ্যে প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত তাকে কোনো কর দিতে হবে না, কর হচ্ছে যে 0%। আর মহিলা করদাতা বা 65 বছরের ঊর্ধ্বে করদাতার ক্ষেত্রে 3,50,000 টাকা পর্যন্ত তাকে প্রথমে কর দিতে হবে না, মানে 0%। তারপরে প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে হচ্ছে 4,50,000 টাকা পর্যন্ত তাকে প্রথমে কোনো কর দিতে হবে না, করের হার হচ্ছে 0%। আর যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 4,75,000 টাকা। এই 4,75,000 টাকা পর্যন্ত তাকে কোনো কর দিতে হবে না, করের হার হবে 0%। এগুলা কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে একজন প্রাপ্তবয়স্ক 65 বছরের ঊর্ধ্বে পুরুষ করদাতার ক্ষেত্রে প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত করের হার হচ্ছে 0%। মহিলা করদাতা অথবা 65 বছরের ঊর্ধ্বে পুরুষ করদাতার ক্ষেত্রে প্রথম 3,50,000 টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে প্রথমে 4,50,000 টাকা পর্যন্ত তাকে কোনো কর দিতে হবে না। আর যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 4,75,000 টাকা পর্যন্ত তাকে কর দিতে হবে না। এগুলো হচ্ছে যে আমাদের প্রথম ধাপ। এখন আসো তাহলে পুরুষ করদাতা, এগুলো আমরা মুখস্থ করে ফেলবো। এরপরে আসো এরপরের করের হার গুলো হচ্ছে যে এদের তো সবাই আমরা একটা নির্দিষ্ট কতটুকু কর দিতে হবে না সেটা পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথম ধাপে শিখছি যে একজন পুরুষ করদাতার ক্ষেত্রে ন্যূনতম করের হার মানে কতটুকু পর্যন্ত তাকে কর দিতে হবে না, মহিলার ক্ষেত্রে কত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে কত, প্রতিবন্ধীর ক্ষেত্রে কত, এগুলো সবগুলা প্রথমটা ঠিক থাকবে। এখন সব পরবর্তী, এটা আমি মুছে দিছি, আমাদের এখানে একটু কাজ আছে সেজন্য আগেরগুলা সবগুলা ঠিক থাকবে। যেমন পুরুষ করদাতার ক্ষেত্রে আগে কত বলছি, 3 লক্ষ টাকা পর্যন্ত 0%। আর এরপরে মহিলার ক্ষেত্রে 3,50,000 টাকা পর্যন্ত 0%। প্রতিবন্ধীর ক্ষেত্রে 4,50,000 টাকা পর্যন্ত 0%। আর যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 4,75,000 টাকা পর্যন্ত 0%। এটা সবার ক্ষেত্রে যে ধরনের করদাতা আসে এটা সবার জন্য সমান। এখন আসো এটার পরবর্তীতে দাও, এরপর হবে পরবর্তী 1 লক্ষ টাকার উপর। 1 লক্ষ টাকার উপর কর দিতে হবে 5%। এর পরবর্তী 3 লক্ষ টাকার উপর কর দিতে হবে 10%। পরবর্তী 4 লক্ষ টাকার উপর কর দিতে হবে 15%। পরবর্তী 5 লক্ষ টাকার উপর কর দিতে হবে 20%। আর অবশিষ্ট যদি থাকে ওই টাকার উপর কর দিতে হবে 25%। এটা হচ্ছে আমাদের ন্যূনতম কর। তাহলে এগুলো হচ্ছে যে যার কাজ করতেছে করদাতা ভেদে তাদেরটা 0% হবে। আর এখান থেকে আমাদের সবার জন্য সমান থাকবে, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু আমরা অঙ্ক, অর্থাৎ এখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সবগুলো কি করে ফেলতে হবে, এখানে মুখস্থ করে ফেলতে হবে। গেল আমরা তার পরে। তাহলে তাহলে আরেকটু মনে করে দিই, পুরুষ করদাতার ক্ষেত্রে প্রথম 3 লক্ষ টাকার উপরে 0%, পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5%, 3 লক্ষ টাকার উপরে 10%, 4 লক্ষ টাকার উপরে 15%, 5 লক্ষ টাকার উপরে 20%, অবশিষ্ট থাকলে 25%। মহিলা করদাতার ক্ষেত্রে প্রথম 3 লক্ষ টাকার উপরে 0%, পরবর্তীগুলো ঠিক থাকবে। তারপরে
প্রতিবন্ধীর ক্ষেত্রে প্রথম 4,50,000 টাকার উপরে 0%, পরবর্তীগুলো ঠিক থাকবে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে প্রথম 4,75,000 টাকার উপরে 0%, পরবর্তীগুলো ঠিক থাকবে। মুখস্থ করে ফেলতে হবে। এবং এগুলো সবগুলা যখন এখানে যত টাকা কর আসবে, এগুলো সবগুলা যোগ করলে আমরা কর দায় পাবো। কি পাবো আমরা? কর দায় পাবো। এখন আসো, এই কর দায়ের ক্ষেত্রে আমাদের অঞ্চল ভেদে একটা ন্যূনতম কর দায়ের সীমা আছে। কি আছে? একটা ন্যূনতম কর দায় আছে। যেমন ন্যূনতম কর দায় মানে, মনে করো তুমি একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করলে তুমি এত টাকা নিচে কর দিতে পারবা না, মানে তোমার কম আসলেও ওই টাকাটা তোমাকে দিতে হবে। ওগুলাকে বলে ন্যূনতম করের হার বা করের পরিমাণ। যেমন একজন করদাতা যদি ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থান করে, তাকে ন্যূনতম 5,000 টাকা কর দিতে হবে। ন্যূনতম কত টাকা? 5,000 টাকা কর দিতে হবে। মানে ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থান করলে তাকে ন্যূনতম 5,000 টাকা দিতে হবে। 5,000 টাকা থেকে কম আসলে তাকে 5,000 টাকা দিতে হবে, বেশি আসলে তো বেশিটা দিবে। এরপরে 2 নম্বর হচ্ছে যে অন্যান্য সিটি কর্পোরেশন। অন্যান্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে হচ্ছে তোমাকে ন্যূনতম 4,000 টাকা কর দিতে হবে। কত টাকা? 4,000 টাকা কর দিতে হবে। 3 নম্বর হচ্ছে তোমার এই সিটি কর্পোরেশনের বাইরে অন্যান্য বাইরে হলে, মানে সেটা জেলা শহর হইতে পারে বা অন্য কোনো অঞ্চল হলে, সেক্ষেত্রে তোমাকে ন্যূনতম 3,000 টাকা কর পরিশোধ করতে হবে। এটা হচ্ছে ন্যূনতম করের হার। এই যে আজকে আমরা যতগুলো বিষয় আলোচনা করছি, একটা পয়েন্ট, একটা লাইন কিন্তু আমাদের এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পয়েন্ট ধারা সহ মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? তাইলে এটা হচ্ছে যে আমাদের এতটুকু বেসিক আলোচনা। আমরা যেহেতু ওই যে আমরা প্রথমে আয়ের 7টা খাত লিখছিলাম, এর ভিতরে প্রধান খাত ছিল আমাদের কি? বেতন খাতে আয়। তাহলে আমাদের আগামী নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের বেতন খাতে আয় নিয়ে। আমরা বেতন খাতে আয়ের প্রথমে নিয়ম কানুনগুলো শিখবো, এরপর আমরা একটা বা দুইটা অঙ্ক করলে আমাদের বেতন খাতে আয়ের আর কোনো কিছু নিয়ম থাকবে না, ওইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। তাহলে আমাদের আজকের ক্লাসটা এতটুকু শেষ। আবার বলতেছি তোমাদেরকে, আমাদের এখানে কিন্তু আজকে যা যা পড়াইছি সব কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।